নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজন, যেটা আমরা গত রমজানেও করেছিলাম, এই রমজানে ইনশাল্লাহ করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন শিক্ষা কোর্স। ইনশাল্লাহ আমরা 30 দিনে কিভাবে সম্পূর্ণ কোরআন শেখার বা সম্পূর্ণ কোরআন সম্পূর্ণভাবে পড়তে পারার একটা যোগ্যতা অর্জন করতে পারি, সেই নিয়ে আমাদের প্রচেষ্টা। রমজান মাসটা আল্লাহ তাআলা কোরআনের মাস হিসেবে অবহিত করেছেন। কোরআনুল কারিমে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। তো এই মাসে যথাযথ কোরআনের প্রতি আমাদের একটা আগ্রহ থাকে, এবং যারা আমরা কোরআন পড়তে পারি না, সকল বয়সের মানুষ যেন আমরা কোরআনটা ভালোভাবে পড়তে পারি এবং শিখতে পারি, সেই জন্যই আমাদের আজকের এই আয়োজন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমরা জানি যে হরফ কাকে বলে। বাংলায় যাকে অক্ষর বলা হয়, আরবিতে তাকে হরফ বলে। আরবি হরফ কয়টি? প্রশ্ন হচ্ছে আরবি হরফ কয়টি? আরবি হরফ মোট 29টি। তো আজকের এই ক্লাসে কিভাবে আমরা হরফের উচ্চারণগুলো ঠিকভাবে শিখতে পারি, সে বিষয়ে বেশি মনোযোগী হব। কিভাবে হরফের উচ্চারণগুলো ভালোভাবে শেখা যায়। তো আমি একটা অক্ষর বারবার বলবো, কারণ বাচ্চারাও এই ক্লাসটা দেখবে। একটা অক্ষর বারবার করে বলবো, যেন খুব সহজেই আপনারা হরফের উচ্চারণগুলো আয়ত্ত করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে যে অক্ষরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলিফ। আলিফ শেষে একটা ফ, বাংলায় যে ফ, ওই ফয়ের মতো উচ্চারণ হয়ে একটা বাতাস বের হবে, আলিফ। পরে বা উচ্চারণ করতে গেলে আমাদের দুই ঠোঁট একসাথে লাগিয়ে প্রথমে, তারপর উচ্চারণটা করতে হবে বা। প্রথমে দুই ঠোঁট লাগানো থাকবে, পরে মুখটা আস্তে করে খুলতে হবে, বা। তা, এই অক্ষরটার নাম হচ্ছে তা। আচ্ছা, দেখেন পরপর 3টা অক্ষর একরকম, বা, তা, সা, এই 3টা অক্ষর পরপর একরকম। কিন্তু এখানে বোঝার বিষয় বা জানার বিষয় যেটা, যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা বা, কোনটা তা আর কোনটা সা, সেটা চেনার জন্যে একটা আরবিতে একটা পয়েন্ট আছে, যে এই যে অক্ষরটার নিচে দেখেন একটা নুক্তা আছে, এই অক্ষরটার নাম একটা নুক্তা আছে। একদম বেসিক থেকে যারা একেবারে কোরআন পড়তে পারে না, আমি তাদের জন্য ক্লাসটা করছি। প্রথমে এই যে দেখতে হবে, এই যে অক্ষরের নিচে যে একটা ফুটা চিহ্ন, চারকোনা, এই চিহ্নটাকে আরবিতে বলা হয় নুক্তা। তো বায়ের নিচে একটা ফুটা আছে, তার মানে বায়ের নিচে এক নুক্তা। তো নিচে যখন এক নুক্তা থাকবে, তখন আমাদের বুঝতে হবে যে এই অক্ষরটার নাম বা। আচ্ছা, এবার দেখেন নৌকার মতন শেপ, এই যে এখানে নৌকার মতন শেপ ছিল, নিচে এক নুক্তা হলে বা। আবার নৌকার মতন শেপ, উপরে যদি দুইটা নোক্তা থাকে, তাহলে হবে সেটা তা। সবসময় মনে রাখবেন, নিচে এক নুক্তা হলে বা, উপরে 2 নুক্তা থাকলে তা, আর উপরে যখন 3 নুক্তা হয় তখন সেটাকে বলা হয় সা। সা, সা। অক্ষরের উচ্চারণগুলো ভালো করে শুনবেন এবং আমার মতনই উচ্চারণ করার চেষ্টা করবেন। তো প্রথম অক্ষরটা হচ্ছে এই যে একদম সোজা, এই অক্ষরটার নাম হচ্ছে আলিফ। পরে এই যে নিচে এক নুক্তা আছে, এই অক্ষরটার নাম হচ্ছে বা। উপরে 2 নুক্তা থাকলে সেই অক্ষরটার নাম হচ্ছে তা, আর উপরে 3 নুক্তা, এই অক্ষরটার নাম হচ্ছে সা। ভালো করে মনে রাখতে হবে। পরের অক্ষর আমরা চলে যাই। পরের যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিম। দেখেন একটা ভালো করে খেয়াল করেন, জিমের পেটে এক নুক্তা। পরে হা, এই অক্ষরটার নাম হচ্ছে হা। উচ্চারণটা ভালো করে খেয়াল করেন, একদম গলার মধ্য থেকে হা, সুন্দর করে। পরে উপরে এক নুক্তা, দেখেন একই শেপের 3টা অক্ষর, একটার মাঝখানে এক নুক্তা আছে, এটা হচ্ছে জিম, এই অক্ষরটার নাম জিম। আরেকটা দেখেন ও একদম খালি, এই অক্ষরটার নাম হচ্ছে হা। আর উপরে যে এক নুক্তা, এই অক্ষরটার নাম হচ্ছে খ, এই অক্ষরটার নাম হচ্ছে খ।
তো মাঝখানে এক নোক্তা থাকলে এটা হবে জিম, যদিও খালি থাকে তাহলে এটা হবে হা, আর উপরে যখন এক নোক্তা থাকবে সেটা হবে খ। কেমন? আচ্ছা, পরের অক্ষরটা দেখেন, পিঠটা একদম কুজা হয়ে আছে, পিঠটা কুজা, তো এই অক্ষরটার নাম হচ্ছে দাল। আর দালের উপরে যখন এক নোক্তা থাকে তখন হরফটার উচ্চারণ হবে জাল, জাল, তখন হরফটার উচ্চারণ হবে জাল। আচ্ছা, এখন দেখেন দাল আর এই যে এই অক্ষরটা অনেকটা একরকম, কিন্তু এই অক্ষরটার একটা বিশেষত্ব হচ্ছে এই অক্ষরটার লেজটা ছুরির মতন। দাল কিন্তু এরকম না, দালের পিঠটা কুজা, এই যে কুজা পিঠ, কিন্তু এই অক্ষরটার নিচে দিয়ে একটা ছুরির মতন বের হয়ে গেছে। তো এই অক্ষরটা হচ্ছে র, এই অক্ষরটার নাম র, ভালো করে মনে রাখতে হবে। এই অক্ষরটার নাম হচ্ছে র, ভালো করে খেয়াল রাখতে হবে, অক্ষরটার নাম হচ্ছে র। এরপরে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি যে উপরে এক নোক্তা, এই অক্ষরটার নাম হচ্ছে ঝা, এই অক্ষরটার নাম হচ্ছে ঝা। রয়ের উপরে যখন এক নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হয় ঝা, এই অক্ষরটা হচ্ছে র। আর এই যে অক্ষরটা এটা হচ্ছে ঝা। তো আপনাদের এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে, কেমন? আমি আবার শুরু থেকে যাচ্ছি। এই যে লম্বা অক্ষরটা এটার নাম হচ্ছে আলিফ, আলিফ শেষে একটা ফয়ের মতন উচ্চারণ হবে। আর নিচে যে এক নোক্তা এটার নাম হচ্ছে বা, এটার নাম বা। আর উপরে যদি দুই নোক্তা থাকে সেটার নাম হচ্ছে তা। আর উপরে যখন তিন নোক্তা থাকবে তখন সেই অক্ষরের নাম হচ্ছে সা। কেমন? আচ্ছা, পেটে যদি এক নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হচ্ছে জিম, তখন অক্ষরটার নাম হবে জিম। পেটে যদি এক নোক্তা থাকে তখন অক্ষরের নাম হবে জিম। আর যদি অক্ষরটা খালি থাকে তখন অক্ষরটার নাম হবে হা। আচ্ছা, যদি উপরে এক নোক্তা থাকে তখন অক্ষরটার নাম কি হবে? খ, তখন অক্ষরটার নাম হবে খ। আচ্ছা, পিঠ কুজা যখন থাকে ওই অক্ষরটার নাম হবে দাল। আর যখন এই পিঠ কুজায় এই অক্ষরটার উপর এক নোক্তা দিয়ে দেওয়া হয় তখন অক্ষরটার নাম হবে জাল। আচ্ছা, লেজটা ছুরির মতন ওই অক্ষরটার নাম হবে র, লেজটা ছুরির মতন ওই অক্ষরটার নাম হবে র। আর উপরে এক নোক্তা থাকলে ওই অক্ষরের নাম হবে ঝা, উপরে এক নোক্তা ওই অক্ষরটার নাম হবে ঝা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে দুই দাঁতের মতন দেখা যাচ্ছে এই অক্ষরটার নাম হবে সিন, সিন। এই যে দেখেন সিনের কিন্তু দুইটা দাঁত, এই যে একটা দাঁত, এই যে একটা দাঁত, সবসময় মনে রাখতে হবে এই যে একটা দাঁত, তিনটা দাঁত, সরি। এই তিনটা দাঁত দেখলেই আপনার বুঝতে হবে এই অক্ষরটার নাম সিন। এই অক্ষরটার নাম কি? সিন। উপরে তিন নোক্তা মানে উপরে তিন দাঁত, এই অক্ষরটা দেখলে আপনাদের বুঝতে হবে অক্ষরটার নাম হচ্ছে সিন। অক্ষরটার নাম কি? অক্ষরটার নাম হচ্ছে সিন। উপরে তিন দাঁত এই অক্ষরটা দেখলে আপনাদের বুঝতে হবে সিন। আচ্ছা, সিনের উপরে যখন তিন নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হয় শিন। আচ্ছা, কি বললাম? সিনের উপরে যখন তিন নোক্তা হয় তখন অক্ষরটার নাম হবে শিন। এগুলো কিন্তু বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম অক্ষরটার নাম হচ্ছে আলিফ, পরে নিচে এক নোক্তা এই অক্ষরটার নাম হচ্ছে বা, পরে উপরে দুই নোক্তা এই অক্ষরটার নাম হচ্ছে তা, পরে উপরে তিন নোক্তা এই অক্ষরটার নাম হচ্ছে সা, পরে এই যে হায়ের মধ্যে এক নোক্তা এটা হচ্ছে জিম। আর যখন কোনো নোক্তা থাকবে না তখন এটার নাম হবে হা। আর যখন উপরে এক নোক্তা থাকবে তখন অক্ষরটার নাম হবে খ। পিঠ কুজা এই অক্ষরটার নাম হবে দাল। আর পিঠ কুজা উপরে এক নোক্তা এই অক্ষরটার নাম হবে জাল। ছুরির মতো লেজ এই অক্ষরটার নাম হবে র। আর ছুরির মতো লেজ
আবার উপরে রয়ের উপরে যখন এক নুক্তা থাকে তখন সেই অক্ষরটার নাম হবে ঝা। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে তিনটা দাঁত থাকলে এই অক্ষরটার নাম হবে সিন, আর সিনের উপরে যখন তিনটা নোক্তা থাকবে তখন সেই অক্ষরটার নাম হবে শিন। আচ্ছা, এই অক্ষরটা যে দেখছেন এটাকে বলা হয় সদ। দেখেন অক্ষরের শেপগুলো ভালো করে খেয়াল করেন, বিশেষ করে এই অর্ধেক, এই যে মাথাটা, মূল মাথা, এই জিনিসটা খেয়াল করেন ভালো করে। সদ অক্ষরটার নাম হবে সদ, এই অক্ষরটার নাম হবে সদ। পরে সদের উপরে যখন এক নুক্তা থাকে তখন অক্ষরটার নাম হবে দদ। সদের উপরে যখন এক নুক্তা থাকে তখন অক্ষরটার নাম হয় দদ। সদের উপরে যখন এক নুক্তা থাকে তখন অক্ষরটার নাম হয় দদ। সদের উপরে যখন এক নুক্তা থাকে তখন অক্ষরের নাম হয় দদ। আচ্ছা, পরের অক্ষরটা দেখেন, পরের অক্ষরটা হচ্ছে ত। ত, এই যে সদের মতো মাথা কিন্তু উপরে একটা আলিফ, খেয়াল করেন ভালো করে। এই যে সদ, সিনের শেষে দিয়ে সিনের মতো মাথা, তখন এটা হবে সদ। আর সদের মতো মাথা কিন্তু উপরে একটা আলিফ, এই অক্ষরটার নাম হচ্ছে ত। আর তয়ের উপরে যখন এক নুক্তা থাকে তখন সেই অক্ষরটার নাম হয় জ। তয়ের উপরে যখন এক নুক্তা থাকে তখন সেই অক্ষরটার নাম হয় জ। তয়ের উপরে যখন এক নুক্তা থাকে তখন সেই অক্ষরটার নাম হয় জ। আচ্ছা, পরের অক্ষরটা খেয়াল করেন, আইন। এই যে অক্ষরটা দেখেন শেপটা ভালো করে, এই অক্ষরটার নাম হচ্ছে আইন। এই অক্ষরটার নাম হচ্ছে আইন, উচ্চারণটা ভালো করে খেয়াল করেন। এই অক্ষরটার নাম হচ্ছে আইন। 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 আচ্ছা, আইনের উপরে যখন এক নুক্তা থাকে তখন অক্ষরটার নাম হবে গইন। আইনের উপরে যখন এক নুক্তা থাকবে তখন অক্ষরটার নাম হবে গইন। আইনের উপরে যখন এক নুক্তা থাকবে তখন অক্ষরটার নাম হবে গইন। আচ্ছা, পরের অক্ষরটা দেখেন, তয়ের মতো মাথাটা গোল, উপরে এক নুক্তা। তয়ের মতো মাথাটা গোল, উপরে এক নুক্তা, এই অক্ষরটার নাম হবে ফা। এই অক্ষরটার নাম হচ্ছে ফা। এই অক্ষরটার নাম হচ্ছে ফা। আচ্ছা, ফায়ের মানে তয়ের মতো মাথা উপরে যদি দুই নোক্তা থাকে তাহলে কফ, মানে মাথা গোল উপরে দুই নোক্তা থাকলে কফ। আচ্ছা, আমরা আরেকটা অক্ষর দেখছিলাম উপরে দুই নোক্তা, এই যে এখানে আরেকটা অক্ষর আমরা দেখছি উপরে দুই নোক্তা, এটা কিন্তু মাথা গোল না, এটা মাথা সমান, তো এটা হচ্ছে তা। কিন্তু যখন মাথা গোল থাকবে, উপরে দুই নোক্তা থাকবে, তখন সেটা হচ্ছে কফ। আচ্ছা, এরপরে এই যে সাপের মতো মাথা মাঝখানে, এই অক্ষরটা দেখলে আমরা বুঝবো এই অক্ষরটার নাম হচ্ছে কাফ। এই অক্ষরটার নাম হচ্ছে কাফ। এই যে সাপের মতো মাথা, এই অক্ষরটা হচ্ছে কাফ। আর তয়ের মতো গোল মাথা, উপরে দুই নোক্তা থাকলে কফ। আর যদি এরকম গোল না থাকে মাথা তখন সেটা হচ্ছে তা। আচ্ছা, আর এটা হচ্ছে লাম। এই যে বর্ষির মতো যে একটা অক্ষর দেখা যাচ্ছে, এই অক্ষরটার নাম হচ্ছে লাম। এই অক্ষরটার নাম লাম। আর লামের পাশে যে অক্ষরটা দেখা যাচ্ছে এই অক্ষরটা হচ্ছে মিম। আচ্ছা, আমরা পড়ছিলাম যে নৌকার মতন শেপ নিচে যদি এক নোক্তা থাকে তখন সেটা হয় বা, আর নৌকার মতন শেপ উপরে যদি এক নোক্তা হয় সেই অক্ষরটার নাম হবে নুন। আচ্ছা, এই যে বাংলায় যে কমা, এই কমার মতো যে চিহ্নটা, কমার মতো যে অক্ষরটা, এটাকে বলা হয় ওয়াও। এই অক্ষরটাকে বলা হয় ওয়াও, মানে কমার মতো মাথা, মানে কমার মতো দেখতে যে অক্ষরটা, সেই অক্ষরটাকে বলা হয় ওয়াও। কমার মতো যে অক্ষরটাকে দেখতে সেই অক্ষরটাকে বলা হয় ওয়াও। এই অক্ষরটার নাম হচ্ছে ওয়াও। আচ্ছা, আচ্ছা, এই যে এই অক্ষরটা দেখা যাচ্ছে, এই যে ছোট একটা অক্ষর,
এটার নাম হচ্ছে হা। এই অক্ষরটার নাম হচ্ছে হা। আচ্ছা, এরপরে যে দুইয়ের মতো একটা অক্ষর দেখা যাচ্ছে উল্টা করে দুইয়ের মতো, এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। এরপরে যে নিচে দুই নোক্তা দেখা যাচ্ছে এই অক্ষরটার নাম হচ্ছে ইয়া। এই অক্ষরটার নাম ইয়া, মনে রাখতে হবে এই অক্ষরটার নাম হচ্ছে ইয়া। আচ্ছা, প্রথম থেকে আবার শুরু করি আমরা। প্রথম অক্ষরটা হচ্ছে আলিফ, পরে নিচে যখন এক নোক্তা হবে তখন এটা অক্ষরের নাম হবে বা, আর উপরে যদি নোক্তা থাকে তখন অক্ষরের নাম হবে নুন। আচ্ছা, উপরে দুই নোক্তা থাকলে সেই অক্ষরটার নাম হবে তা, আর উপরে যখন তিন নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হবে সা, আর মাঝখানে যখন এক নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হবে জিম। মাঝখানে এক নোক্তা থাকলে অক্ষরের নাম হবে জিম। আচ্ছা, পরে কোনো নোক্তা না থাকলে সেই অক্ষরের নাম হবে হা। কোনো নোক্তা না থাকলে অক্ষরের নাম হবে হা। আর যখন উপরে নোক্তা থাকবে, হায়ের উপরে এক নোক্তা থাকবে, তখন অক্ষরের নাম হবে খ। আচ্ছা, পিট কুজা ছোট একটা অক্ষর, এটার নাম হচ্ছে দাল, আর উপরে এক নোক্তা, এই অক্ষরটার নাম হচ্ছে জাল, আর নিচে ছুরির মতো এই অক্ষরটার নাম হচ্ছে র। নিচে ছুরির মতো এই অক্ষরটার নাম হচ্ছে র। আচ্ছা, উপরে এক নোক্তা এই অক্ষরটার নাম হচ্ছে ঝা। উপরে যে এক নোক্তা এই অক্ষরটার নাম হচ্ছে ঝা। আচ্ছা, আর মাথার যে দুই দাঁত যে দেখা যাচ্ছে এই অক্ষরটার নাম হচ্ছে সিন। আর দুই দাঁতের উপরে যদি কখনো তিন নোক্তা থাকে তখন এটা হবে শিন, মানে সিনের উপরে যদি দুই নোক্তা থাকে তখন এই অক্ষরটার নাম হবে শিন। আচ্ছা, এই অক্ষরটার নাম সদ। সদের উপরে যখন এক নোক্তা থাকে তখন এটা হচ্ছে দদ। পরের অক্ষরটা সদের মতো মাথা কিন্তু উপরে একটা আলিফ, এটাকে বলা হয় ত। পরে সদের মতো মাথা উপরে একটা আলিফ আছে কিন্তু, মানে অর্থাৎ তয়ের উপরে যখন এক নোক্তা থাকে তখন সেটা হবে জ। পরে এই যে একটা অক্ষর দেখা যাচ্ছে এটা হচ্ছে আইন। পরের অক্ষরটা হচ্ছে গইন। পরে মাথা গোল উপরে এক নোক্তা, এটা হচ্ছে ফা। উপরে এক নোক্তা কিন্তু দুইটা অক্ষরে, একটা হচ্ছে মাথা গোল, এই যে মাথা গোল উপরে এক নোক্তা, এটা হচ্ছে ফা। কিন্তু মাথা না গোল থেকে যদি উপরে এক নোক্তা থাকে তখন সেটা হবে নুন। আচ্ছা, মাথা গোল উপরে দুই নোক্তা থাকলে কফ, কিন্তু মাথা গোল না তখন যদি উপরে দুই নোক্তা থাকে তখন সেটা হবে তা, মনে রাখতে হবে। আচ্ছা, মাঝখানে পেটের উপরে পেঁচানো সাপের মতো এই অক্ষরটার নাম হবে কাফ, আর বড়শির মতো দেখতে এই অক্ষরটার নাম লাম, আর এই যে একটা অক্ষর এটা হচ্ছে মিম, এই অক্ষরটার নাম হচ্ছে মিম। আর এই যে একটা অক্ষর এটার উপরে এক নোক্তা আছে, এটা হচ্ছে নুন। যদি মাথা গোল থাকতো এদিকে, এটার মতো মাথা গোল থাকতো, উপরে এক নোক্তা থাকতো, তাহলে সেটা হতো ফা, কিন্তু এটা হবে নুন। পরে কমার মতো দেখতে এই অক্ষরটার নাম হচ্ছে ওয়াও, আর এই যে অক্ষরটা এটা হচ্ছে হা। পরের অক্ষরটা হচ্ছে হামজা, এই যে উল্টা দুইয়ের মতো দেখতে এটা হচ্ছে হামজা, আর নিচে যখন দুই নোক্তা থাকে তখন এটা হচ্ছে ইয়া। উপরে যখন দুই নোক্তা থাকে অক্ষরটার নাম হবে তা, আর নিচে যখন দুই নোক্তা থাকে তখন অক্ষরটার নাম হচ্ছে ইয়া। তো আমরা আজকের ক্লাসে আমরা হরফের পরিচয়গুলো চিনলাম, হরফের নামগুলো জানলাম। সামনের ক্লাসে আমরা ভিন্ন কিছু শিখব। সামনের ক্লাসে আমরা কি শিখবো আমরা দেখি, চলুন। সামনের ক্লাসে আমরা নোক্তাওয়ালা হরফ এবং নোক্তা ছাড়া হরফগুলো আলাদা আলাদা করে চিনব। পরে আমরা চিনব জবর কাকে বলে, এই যে উপরে জবর কাকে বলে, জের কাকে বলে, এবং আমরা সম্পূর্ণ নিয়মকানুন সহকারে এই এক মাসের মধ্যে কোরআন পড়তে যতটুকু যোগ্যতা অর্জন করা লাগে, আপনি যদি কিছুই না পারেন, একদম অক্ষরও না জানেন, কিন্তু এই পুরো রমজানে যেন আপনি রমজানটা শেষ হওয়ার আগেই, 20 রোজার আগেই যেন আপনি একদম পুরোপুরি কোরআন পড়তে শিখে যান সম্পূর্ণভাবে,
আমরা সেই প্রচেষ্টাই করব এবং আমি আশাবাদী যদি আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা একটা ভালো ফায়দা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এবং কমেন্ট বক্সে কারা আমার কাছে পড়তে চান বা কারা নিয়মিত ক্লাসগুলো করতে চান অবশ্যই আমাকে জানাবেন, যেন আমি একদম শেষ পর্যন্ত ক্লাসগুলো নিতে অনুপ্রাণিত হই। যদি 2জন মানুষও নিয়মিত ক্লাসগুলো দেখেন তবুও আমি ক্লাসটা কন্টিনিউ করব এবং একদম মাসের শেষ পর্যন্ত যেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন ভালো করে, সেই দিকে সচেষ্ট থাকব। যদি 2জনও নিয়মিত ক্লাসটা করেন বা একজনও যদি নিয়মিত ক্লাসটা করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকার হয়ে থাকে, তবে অবশ্যই লাইক দিবেন যেন আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকব একদম 30 রোজা পর্যন্ত থাকব এবং 20 রোজার আগে আমরা কায়দাটা একদম সম্পূর্ণ নিয়ম কানুন, কোথায় কিভাবে টান দিতে হয়, কোথায় কিভাবে গুণনা করতে হয়, সব কিছু একদম ডিটেলসে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, আপনি যদি কিছুই না পারেন এবং আপনার মাথায় যদি নিয়মকানুনগুলো না ঢুকে তাহলে একদম সহজভাবে কিভাবে আপনি বুঝবেন সেটাই আমরা করব। এবং কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে রমজান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।